আচ্ছা, সার্কুলার মোশনের নেক্সট যে পার্টটা আমরা পড়বো, লাস্ট পার্ট বলতে পারি, মেনলি দুটো জিনিস পড়বো। একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ব্যাঙ্কিং, আর একটা হচ্ছে ওভারটার্নিং অফ এ কার্ড। দেখো, অ্যাঙ্গেল অফ ব্যাঙ্কিং বলার আগে আমি একটা জিনিস বলি, যে আগের দিন বারবার আমি একটা কথা বলছিলাম, যে যখন একটা সার্কুলার পাথে একটা গাড়ি টার্ন নিচ্ছে, তখন এই ঘোরার জন্য ওর ওপর একটা সেন্ট্রিপিটাল ফোর্স দরকার সার্কুলার পাথে ঘোরার জন্য। তো সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা সাপ্লাই করে কে? ফ্রিকশন। ফ্রিকশন সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা সাপ্লাই করে। এখন ধরো আমি ভি স্পিডে টার্ন নিচ্ছি, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স যেটা, সেটা হবে এম ভি স্কোয়ার বাই আর। এটা ফ্রিকশন সাপ্লাই করবে, আর যেখানে হচ্ছে রেডিয়াস অফ দি রোড। কিন্তু টার্ন নেওয়ার সময় আমি বাইরের দিকেও একটা ফোর্স ফিল করব, যেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, সিউডো ফোর্স, যেটা শুধু আমি ফিল করব, সেটাও এম ভি স্কোয়ার বাই আর। এবার আমি ভি যদি বাড়িয়ে ফেলি, তাহলে এম ভি স্কোয়ার বাই আর এর ভ্যালু বাড়বে, মানে সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালু বাড়বে। তো ফ্রিকশনের রেসপন্সিবিলিটি সেই ফোর্সটা সাপ্লাই করার, কিন্তু ফ্রিকশনকে লিমিটিং ফ্রিকশন অবধি বাড়তে পারে। তাহলে একটা লেভেলের পর ফ্রিকশন আর বাড়তে পারবে না। তখন এই সেন্ট্রিপিটাল ফোর্স যতটা দরকার ততটা আমি প্রোভাইড করতে পারছি না, কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স পুরোটা আছে। তাহলে তখন আউটওয়ার্ড ফোর্সটা বেশি হয়ে যাচ্ছে, এবং আমরা গাড়ি চালাতে চালাতে বা সাইকেল চালাতে চালাতে রেডিয়াস বরাবর আউটওয়ার্ড স্লাইড করে যেতে পারি, স্কিড করে যেতে পারি। তো সেটা প্রিভেন্ট করার জন্য দুটো জিনিস, একটা ম্যাক্সিমাম ভেলোসিটির ভ্যালু আমি বার করেছিলাম, যে ফ্রিকশন মিউ এম জি, এটার ম্যাক্সিমাম ভ্যালু এম ভি স্কোয়ার বাই আর এর ইকুয়াল হতে হবে। ভি আমি এমন দেব যাতে সেটা ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর ইকুয়াল হয় বা তার থেকে কম হয়, তাহলে সেফলি টার্ন করতে পারবো। তো লিমিটিং ভেলোসিটির ভ্যালু আমি কি করে বার করেছিলাম? মিউ এম জি ইজ ইকাল টু এম ভি স্কোয়ার বাই আর করে ভি আমি করেছিলাম রুট আন্ডার মিউ জি আর। এবার আমি যখন গাড়ি চালাচ্ছি, আমার ভেলোসিটি এর ইকুয়াল হতে হবে বা এর থেকে কম হতে হবে, তাহলে আমি সেফলি টার্ন করতে পারবো। আর অনেক সময় কি হয়, আগের দিন যেটা বলেছিলাম, যে টার্ন করার সময় আমরা ভার্টিক্যালের সঙ্গে একটা সার্টেন অ্যাঙ্গেল করি, তাতে কি সুবিধা হয়? ধরো ভার্টিক্যালের সঙ্গে তুমি থিটা অ্যাঙ্গেল করলে, তাহলে এই যে ফোর্সটা রোড প্রোভাইড করছে এফ, তার দুটো কম্পোনেন্ট থাকে, একটা এফ কস থিটা, একটা এফ সাইন থিটা। এই যে এফ সাইন থিটা অ্যালং দ্য রেডিয়াস, এটা সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করে। এবং আমরা বার করেছিলাম যে থিটার ভ্যালু হচ্ছে ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি, মানে আমি আর রেডিয়াসের সার্কেলে ভি স্পিডে টার্ন করতে গেলে এই অ্যাঙ্গেলটা যদি করি, তাহলে আমি একটা এফ সাইন থিটা যে ফোর্স পাবো, সেটা আমাকে সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করে দিতে পারে। তাহলে আমি ভেলোসিটি যখনই বাড়াবো, তখন এই অ্যাঙ্গেলটা বাড়তে থাকবে। দেখো, ভেলোসিটি যত বাড়াবো এই অ্যাঙ্গেলটা বাড়তে থাকবে। আমি যদি খুব হাই ভেলোসিটিতে টার্ন করতে চাই, তাহলে থিটার ভ্যালু খুব বেশি হয়ে যাবে। আমি বলেছিলাম যখন মোটোজিপি হয়, ওরা যখন টার্ন নেয় প্রায় রাস্তার সঙ্গে শুয়ে পড়ে, তার কারণ ওদের ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেলটা খুব বেশি হয়ে যায়, ওদের খুব বেশি এফ সাইন থিটার দরকার হয়, কারণ হাই স্পিডে টার্ন নিচ্ছে, খুব বেশি সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করার দরকার হয়। এটা আমাদের আগের পড়া। আজকের পড়া কি? আজকের পড়া হচ্ছে অ্যাঙ্গেল অফ ব্যাঙ্কিং। দেখো, এই যে আমি বললাম যে এই যে একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা অনেক সময় রাস্তাটাই এমনভাবে তৈরি করা হয়, রুটটা বা রোডটা, যে অ্যাঙ্গেলটা রুটটাই সাপ্লাই করে দেয়। কিভাবে সাপ্লাই করে? ধরো আমি রাস্তার একটা দিক আর একটা দিকের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে এরকম একটা টিল্ট করে দিলাম, মানে রাস্তার একটা দিক অন্য দিকের থেকে একটু উঁচু হলো। এইটা জেনারেলি টার্নিংয়ের সময় করা হয়। যখন আমি ঘুরবো সার্কুলার পাথে, ওই ঘোরার জায়গাটার রাস্তার বাইরের দিকটা উঁচু হয় আর ভেতরের দিকটা নিচু হয়। দিস ইজ আউটসাইড দ্য রোড। এই দিকটা হচ্ছে আউটসাইড দি রোড, আর এইখানটা হচ্ছে ইনসাইড দ্য রোড। মানে আমি যখন ঘুরছি, তখন আমি টার্নিংটা যদি এইভাবে নিই, তাহলে রাস্তার ওই দিকটা উঁচু হবে আর এই দিকটা নিচু হবে। তাতে সুবিধা কি হবে? দেখো, যে রাস্তার ওপর যখন কোনো গাড়ি টার্ন নিচ্ছে, সাপোজ দিস, তখন রোড যে রিঅ্যাকশনাল ফোর্স সাপ্লাই করে, আর তার এই দিকে একটা কম্পোনেন্ট চলে আসে আর এই দিকে একটা কম্পোনেন্ট চলে আসে। দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই যে ইনক্লিনেশনের যে অ্যাঙ্গেলটা, সেটা যদি থিটা হয়, তাহলে এখান থেকে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। তাহলে আর এর একটা কম্পোনেন্ট পাচ্ছি আর কস থিটা, আর একটা কম্পোনেন্ট পাচ্ছি আর সাইন থিটা। এই আর কস থিটা
এটা ব্যালেন্স করছে গাড়ির ওয়েটকে, আর ভি স্পিডে ঘোরার জন্য যে সেন্ট্রিপিটাল ফোর্স দরকার সেটা কে সাপ্লাই করবে, আর সাইন থিটা। তাহলে এখানে আমাকে ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল করতে হচ্ছে না, গাড়ি ঘোরানোর সময় আমার গাড়ির একটা দিকে টিল্ট করতে হচ্ছে না, রাস্তাটায় টিল্ট করে দেওয়া আছে যাতে আর সাইন থিটাটা রোডটা সাপ্লাই করে দেয়, এবং আর সাইন থিটা সাপ্লাই কি করবে, সেন্ট্রিপিটাল ফোর্স। আর এইভাবে ঘুরছি, তাহলে বাইরের দিকে আমার ওপর কি আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স এম ভি স্কোয়ার বাই, এখানে আর হচ্ছে রিয়াকশনাল ফোর্স লিখেছি, তাহলে রাস্তার রেডিয়াস সেটাকে স্মল আর দিয়ে দেখাচ্ছি দিস। তাহলে সেফলি টার্ন করতে গেলে আর সাইন থিটা ইজ ইকাল টু এম ভি স্কোয়ার বাই আর, আর কস থিটা ইজ ইকাল টু এম জি, ডিভাইড করে দিলে আবার ট্যান থিটা ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর জি, বা থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি। তাহলে দেখো যে দিস ইজ অ্যাঙ্গেল অফ ব্যাঙ্কিং, এটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ব্যাঙ্কিং বা ব্যাঙ্কিং অ্যাঙ্গেল, এটাকেই বলছি। তাহলে এই অ্যাঙ্গেলটা রাস্তাতেই করে দেওয়া থাকে, দেখবে রাস্তায় টার্নিংয়ের মুখে একটা স্পিড লিমিট লেখা থাকে যে ম্যাক্সিমাম তুমি 40 কিলোমিটার/আওয়ার এই স্পিডে টার্ন করতে পারো। তাহলে এই স্পিডে টার্ন করার জন্য ভি এর স্পিড তোমাকে দিয়ে দিয়েছে 40, রাস্তার রেডিয়াস, তাহলে থিটার ভ্যালু মেজার করে নিতে পারো এখান থেকে, সেই অ্যাঙ্গেলে রাস্তাটার বাইরের দিকটা এলিভেট করে দেওয়া হয়। দিস ইজ কল্ড অ্যাঙ্গেল অফ ব্যাঙ্কিং, দিস ইজ ফর সেফটি পারপাস। এবার শুধু রাস্তাতেই নয়, এটা রেল লাইনেও হয়। রেল যখন টার্ন করে তখনও সেম প্রবলেম, তাহলে সেখানে লাইনের একটা দিক আর একটা দিকের থেকে একটু হাইটে থাকে, যাতে এই যে অ্যাঙ্গেলটা সাপ্লাই হয় থিটা, দিস ইজ অ্যাঙ্গেল অফ ব্যাঙ্কিং। তোমাকে যদি বলা হয় যে কতটা হাইটে রাখতে হবে, আরেকটা দিকের থেকে আরেকটা দিকের হাইট কত বেশি হতে হবে, সাপোজ দিস ইজ এইচ অ্যান্ড ডিস্টেন্স বিটুইন টু রেলস ইজ ডি, তাহলে আমি ট্যান থিটার জায়গায় বসাতে পারি এইচ বাই ডি। তাহলে এইচ বাই ডি ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর জি। এই রিলেশন থেকে এইচ বার করে নিতে পারো যে লাইনের একটা লাইন আর একটা লাইনের থেকে কতটা উঁচুতে থাকবে, যাতে ট্রেনটা যখন এর ওপরে থাকবে অটোমেটিক্যালি থিটা অ্যাঙ্গেলও তৈরি করে ফেলবে, এবং এই আর সাইন থিটা কী করবে, ঘোরার জন্য যে সেন্ট্রিপিটাল ফোর্স দরকার সেটা সাপ্লাই করবে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, যেখানে স্টুডেন্টদের কোশ্চেন আছে যে ফ্রিকশনটা কোথায় গেল, আমি ফ্রিকশনটা ধরিনি কেন, ফ্রিকশনটাকে হাওয়া করে দিলাম কেন? ফ্রিকশনটা অবশ্যই আছে, ফ্রিকশন যদি ধরি তাহলে ভালো। আমি শুধুমাত্র ফ্রিকশন না থাকলেই আর সাইন থিটাই যদি এটা সাপ্লাই করতে পারে, তাহলে কতটা থিটা দরকার সেই হিসাবেই রাস্তাটা তৈরি করা হয়। এবার এই স্পিডের থেকেও তুমি একটু বেশি স্পিডে মুভ করতে পারো, কারণ আর সাইন থিটাকে হেল্প করার জন্য ফ্রিকশনাল ফোর্সটাও থাকবে। এই যে ফ্রিকশন থাকবে তার যে কম্পোনেন্ট সেটা আর সাইন থিটার সঙ্গে অ্যাড হবে, এবং জেনারেলি তুমি যা স্পিড লিমিট দেওয়া আছে তার থেকে একটু হাই স্পিডেও যেতে পারো, কারণ ফ্রিকশনটা এখানে ধরা হয়নি। ফ্রিকশন ধরলে আমার ভেলোসিটির পারমিসিবল ভ্যালু আর একটু বেড়ে যাবে। ফ্রিকশন ধরেও ক্যালকুলেট করা যেতে পারে, খুব ইজি, সেম ক্যালকুলেশন হবে। ফ্রিকশন ধরবে, এইটা থিটা অ্যাঙ্গেলের কম্পোনেন্ট, এটা তার দিকে তোমার এটা থিটা অ্যাঙ্গেলের কম্পোনেন্ট এফ কস থিটা, এটা এফ সাইন থিটা, দিয়ে ইকুইলিব্রিয়াম সেট করে আমি থিটা বার করতে পারবো। বেশ, আর যখনই সেফটি লিমিট দেওয়া থাকে একটা রোডে 40 কিলোমিটার/আওয়ার, অ্যাকচুয়ালি জেনারেলি যেটা দেখা যায় যে 40 কিলোমিটার/আওয়ার আমাদের টেন্ডেন্সি 40 লেখা আছে, আমি 50-তে গাড়ি চালাবো, তাহলে 50 মানে ওটা একটু সেফ লিমিট ধরেই দেওয়া থাকে। 40 কিলোমিটার/আওয়ার যদি তোমার সেফ লিমিট লেখা থাকে, তাহলে ম্যাক্সিমাম 40-তে গেলে তুমি উল্টাবে না, তার থেকে আরেকটু বেশি স্পিড তুলতে পারো, কিন্তু জেনারেলি এটাই মেনটেন করা উচিত। রোড কন্ডিশন অনেক সময় এরকম থাকে, এই অ্যাঙ্গেলটা খারাপ হয়ে যেতে পারে, রাস্তা ভাঙাচোরা হয়ে যেতে পারে, স্লিপারি হতে পারে, এবং সেখানে ফ্রিকশনের ভ্যালু কমে যেতে পারে। তাহলে 40-র নিচেই, যখন যা টার্নিংয়ে যা লেখা আছে তার নিচেই সবসময় ড্রাইভ করা দরকার। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে, এটা তো গেলে অ্যাঙ্গেল অফ ব্যাঙ্কিং, বাংলাতে কে বলে ব্যাঙ্কিং কোণ কি, এর প্রয়োজনীয়তা কি, হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ব্যাঙ্কিং, এর নেসেসিটি কি। আচ্ছা, নেক্সট আমি চলে আসি ওভারটার্নিং অফ এ কার। ওভারটার্নিং অফ এ কার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওভারটার্নিং আমরা দেখেছি যে অনেক সময় একটা সার্কুলার রাস্তায় গাড়ি ঘুরছে এবং ঘুরতে ঘুরতে গাড়িটা উল্টে গেল। কেন উল্টে যায়, উল্টানো প্রিভেন্ট করার জন্য কি করব, এটা আমাদের পড়তে হবে। আচ্ছা, প্রথমে বলি যে গাড়ি উল্টে কিভাবে যায় সেই ফিজিক্সটা বোঝো। আচ্ছা, ধরো সাপোজ আমি একটা গাড়ি পিছন দিক থেকে দেখছি, খুব সিম্পল একটা ডায়াগ্রাম আঁকি, এইটা এরকম একটা সার্কুলার রোডে গাড়িটা টার্ন করছে লাইক দিস, এরকম। তাহলে এর সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এইটা,
দিস ইজ ওয়েট অফ দি কার mg অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এইখানে ফ্রিকশনাল ফোর্স আছে F1, এই চাকাতে ফ্রিকশনাল ফোর্স আছে F2। ধরো এখানে রিয়াকশনাল ফোর্স হচ্ছে R1 আর এই চাকাতে রিয়াকশনাল ফোর্স হচ্ছে R2। এই যে সেন্টার অফ গ্র্যাভিটি যেখান থেকে ওয়েটটা ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, আমি ধরে নিলাম গ্রাউন্ড থেকে এই সেন্টার অফ গ্র্যাভিটির হাইটটা হচ্ছে h, এখানে আমি লিখছি দিস হাইট ইজ h, এই হাইটটা হচ্ছে h। আর দুটো চাকার মধ্যে সেপারেশন হচ্ছে 2d, তাহলে এটা হচ্ছে d আর এটাও হচ্ছে d, দুটো চাকার মধ্যে সেপারেশন হচ্ছে 2d। আর এই যে F2 লিখেছি, এই F2টা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স যেটা এই চাকাতে রয়েছে। যদি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ হয় তাহলে আমি লিখতে পারি F1 ইজ ইকাল টু, এখানে রিয়াকশনাল ফোর্স R1 তাহলে মিউ R1, আর F2 ইজ ইকাল টু এইখানে রিয়াকশনাল ফোর্স R2 মিউ R2। আচ্ছা, গাড়ি যখন ঘুরছে তখন আর কি ফোর্স রয়েছে? এখানে F1 F2 দায়িত্ব হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করা, আর ঘোরার সময় গাড়ি যদি এইভাবে টার্ন নেয় তাহলে বাইরের দিকে একটা থাকবে mv²/r, যেটা গাড়ির ওপর একটা সিউডো ফোর্স পড়বে, যেটাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল ফোর্স। দেখো তাহলে সেফ টার্নিংয়ের কন্ডিশন কি? সেফ টার্নিংয়ের কন্ডিশন হচ্ছে যে গাড়িটা ইকুইলিব্রিয়ামে টার্ন করবে, তাহলে গাড়ির ওপর নেট ফোর্স ইজ ইকাল টু 0 হবে, আর নেট টর্ক ইজ ইকাল টু 0 হবে। নেট টর্ক যদি 0 হয়, যদি ক্লকওয়াইজ টর্ক বেশি হয়ে যায় গাড়িটা ক্লকওয়াইজ উল্টে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক বেশি হতে পারলে গাড়িটা অ্যান্টি ক্লকওয়াইজ উল্টে যাবে। তাহলে নেট টর্ক যদি 0 হয় গাড়ি উল্টাবে না, নেট ফোর্স যদি 0 হয় গাড়ি স্কিড করবে না। তাহলে আমরা প্রথমে সেই কন্ডিশনগুলো লিখি। প্রথমে আমি লিখি নেট ফোর্স 0-র কন্ডিশন। আচ্ছা, নেট ফোর্স 0 মানে কি? নেট আপওয়ার্ড ফোর্স ইজ ইকাল টু নেট ডাউনওয়ার্ড ফোর্স অবভিয়াসলি। তাহলে দেখো R1 প্লাস R2 ইজ ইকাল টু mg হতে হবে। তাহলে এখানে আমি লিখছি R1 প্লাস R2 ইজ ইকাল টু mg। দিস ইজ কন্ডিশন 1। ডান দিকে নেট ফোর্স ইজ ইকাল টু বাঁ দিকে নেট ফোর্স লিখতে হবে। তাহলে আমি লিখছি F1 প্লাস F2 ইজ ইকাল টু mv²/r। তাহলে F1 প্লাস F2 ইজ ইকাল টু mv²/r। এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 2, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। R1 প্লাস R2 ইজ ইকাল টু mg, F1 প্লাস F2 ইজ ইকাল টু mv²/r। তাহলে নেট ফোর্স 0 করলাম। তোমার যদি মনে হয় F1 এর ভ্যালু মিউ R1, F2 এর ভ্যালু মিউ R2 আমি লিখতে পারি। এবার আমি করব নেট টর্ক 0। এই ব্যাপারটা বুঝতে হবে তোমাকে একটু। টর্ক আমি একটা ক্লাসে বলেছি, নেট টর্ক 0। আচ্ছা, টর্ক যখনই আমি বার করছি কোনো একটা পয়েন্টের অ্যাবাউটে বার করতে হয়। ধরো আমি সেন্টার অফ গ্র্যাভিটি জি এর অ্যাবাউটে বার করব, তাহলে টর্ক কতগুলো ফোর্স আছে? R1 আছে, R2 আছে, F1 আছে, F2 আছে, mg আছে, mv²/r আছে। তাহলে এই সব কটা ফোর্সের টর্ক আমাকে এক এক করে বার করতে হবে, দিয়ে আমি নেট টর্ক 0 করব। আচ্ছা, এখানে দেখো mv²/r আর mg এই দুটো ফোর্স সেন্টার অফ গ্র্যাভিটি থেকেই অ্যাক্ট করছে। তাহলে এই দুটো ফোর্সের টর্ক এই পয়েন্টের অ্যাবাউটে 0। তোমাকে আগের ভিডিওটা দেখে এখানে আসতে হবে। আগের ভিডিওটাতে ডিটেলড এক্সপ্লেন করা আছে যে টর্ক মানে ফোর্স ইন্টু নর্মাল ডিস্টেন্স। তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে আমি যদি যে পয়েন্টের অ্যাবাউটে টর্ক বার করছি, পয়েন্ট অফ রোটেশন, সেখানেই যদি ফোর্স দিই তাহলে ফোর্স দিচ্ছি, কিন্তু যেহেতু ডিস্টেন্স 0 নেট টর্ক কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমি লিখি টর্ক of mg and mv²/r about g is equal to 0। কারণ কি? ওরা জি পয়েন্ট থেকে অ্যাক্ট করছে অবভিয়াসলি। তাহলে বাকি কে কে থাকলো? R1 R2 F1 F2। এক এক করে লিখি। দেখো, টর্ক অফ R1, টর্ক অফ R1 about g τ1 ইজ ইকাল টু কি? আমরা বলেছিলাম যে ফোর্স আর তার লাইন অফ অ্যাকশান থেকে জি এর নর্মাল ডিস্টেন্স। দেখো R1 এর লাইন অফ অ্যাকশান তো এইটা, এই লাইনটা হচ্ছে R1 এর নর্মাল লাইন অফ অ্যাকশান। সেখান থেকে জি এর ডিস্টেন্স কতটা? এইটা, মানে দিস ডি।
তাহলে হচ্ছে R1 ইন্টু ডি। এই টর্কটা কীরকম, ক্লক না অ্যান্টি ক্লক? তোমাকে দেখতে হবে এই যে ডি ডিস্টেন্সটা, R1টা ওপর দিকে, তাহলে ভালো করে বোঝো যে এই R1 এটাকে কীরকম ঘোরাচ্ছে, দেখো ক্লকওয়াইজ। সো দিস ইজ ক্লকওয়াইজ টর্ক। নেক্সট হচ্ছে টর্ক অফ R2 অ্যাবাউট জি, τ2 ইজ ইকাল টু, সিমিলার ওয়েতে করো। R2 তার লাইন অফ অ্যাকশান হচ্ছে এইটা, এই লাইন অফ অ্যাকশান থেকে জি এর ডিস্টেন্স, এই লাইন থেকে এই জি এর ডিস্টেন্স দিস, এইটা, এটা কত ডি, তাহলে এটাও হচ্ছে R2 ইন্টু ডি। এই টর্কটা কীরকম টর্ক, ডি কীরকম এইরকম, R2 কীরকম এই দিকে, তাহলে এইখানে যদি ফোর্স দাও, এটা হচ্ছে ডিস্টেন্স ডি, দেখো এই ওপর দিকে ফোর্স, এটা কীরকম ঘুরছে এই রকম, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এই টর্কটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। কে কে বেঁচে থাকলো, F1 F2, তাহলে টর্ক অফ F1 অ্যাবাউট জি, টর্ক অফ F1 অ্যাবাউট জি τ3 ইজ ইকাল টু F1, ডিস্টেন্স কত বলো, F1 এর লাইন অফ অ্যাকশান হচ্ছে এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে F1 এর লাইন অফ অ্যাকশান, এই লাইনটা থেকে জি এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, এই যে দিস এইচ, এই ডিস্টেন্সটা, এই লাইন থেকে জি এর ডিস্টেন্স এইচ, তাহলে F1 ইন্টু এইচ। কীরকম, তুমি সবসময় দেখবে এই পারপেন্ডিকুলার লাইন যেটা আমি ধরেছি সেটা কীরকম ঘুরছে, এটা হচ্ছে এইচ, এই চকটার বরাবর, তাহলে F1 ফোর্সটা কোন দিকে, এই দিকে, তাহলে এটা কেন কীরকম ঘুরছে এইরকম, মানে ক্লকওয়াইজ। সিমিলারলি টর্ক অফ F2 অ্যাবাউট জি τ4 কী হবে, আবার দেখো এই যে চাকায় ফ্রিকশনাল ফোর্স সেটা হচ্ছে F2, এটা হচ্ছে F2 লাইন অফ অ্যাকশান, তাহলে এই লাইন থেকে এই জি এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত এইচ, তাহলে দিস ইজ F2 ইন্টু এইচ। তাহলে এটা কীরকম হবে, আবার তুমি ভাবো যে এইচ হচ্ছে এই লাইনটা, দিস ইজ দ্য লাইন এইচ, F2 হচ্ছে এই দিকে, তাহলে এটা কীরকম ঘোরাচ্ছে ক্লকওয়াইজ। বোঝো এখানটা, আমি এখানটা আরেকবার দেখাই যে এই লাইনটা হচ্ছে এইচ আর F2 এরকম, তাহলে F2'র এফেক্টে এই লাইনটা কীরকম এরকম ঘুরছে, সো দিস ইজ ক্লকওয়াইজ। তাহলে এবার যদি নেট টর্ক আমাকে জিরো করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, নেট ক্লকওয়াইজ টর্ক ইজ ইকাল টু নেট অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক হয়ে যেতে হবে। তাহলে ক্লকওয়াইজ টর্ক এই তিনটে, আর অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক হচ্ছে এই একটা। তাহলে নেট টর্ক জিরো করবো এবার, তাহলে নেট টর্ক জিরো করার কন্ডিশন আমি এইখানটা ওপরে লিখছি, নেট ক্লকওয়াইজ টর্ক মানে R1D প্লাস F1H প্লাস F2H প্লাস F1 প্লাস F2 ইন্টু H ইজ ইকাল টু অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক কী আছে R2D। ব্যাস, তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন 3। তাহলে এত দূর আমি কি করলাম, যে গাড়ির ওপর নেট ফোর্স জিরো করলাম, নেট টর্ক জিরো করলাম, যাতে গাড়িটা ডিসব্যালেন্স না হয়ে যায়, স্কিড না করে যায়, ওভারটার্নিং না করে যায়। তাহলে এইটা হতে গেলে এবার এই তিনটে ইকুয়েশন আমি সলভ করি, দেখি কি আসে। দেখো এখান থেকে আমি পাচ্ছি এটা mv²/r ছিল, এখানে লিখে দিলাম। আচ্ছা, এখান থেকে আমি পাচ্ছি R2 মাইনাস R1 ইন্টু ডি ইজ ইকাল টু F1 প্লাস F2, মানে হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন থেকে F1 প্লাস F2-র ভ্যালু পাওয়া আছে mv²/r ইন্টু এইচ, দিস F1 প্লাস F2-র ভ্যালুটা বসালাম। তাহলে এখান থেকে পাচ্ছি R2 মাইনাস R1 ইজ ইকাল টু mv²h/rd। এটা হলো আমার ইকুয়েশন 4। দেখো ইকুয়েশন 1 দেখো R2 প্লাস R1 আছে, ইকুয়েশন 4 দেখো R2 মাইনাস R1 আছে। তাহলে দুটো যদি অ্যাড করে দিই তাহলে R1টা ক্যান্সেল হয়ে যাবে, এবং R1টা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমি পাচ্ছি R2 ইজ ইকাল টু, আমি 1 প্লাস 4 করছি, 1 প্লাস 4 করছি, তাহলে R2 ইজ ইকাল টু পাচ্ছি হাফ mg প্লাস mv²h/rd। কোনটা কি আমি জানি,
তাহলে R1 কীভাবে পাবো, যেমন দুটো অ্যাড করলাম তেমনি এটা থেকে এটা মাইনাস করে দিলে R2টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে R1 ইজ ইকাল টু আমি পাবো হাফ mg মাইনাস mv স্কোয়ার এইচ বাই RD। এবার খুব ভালো করে রিয়াকশনাল ফোর্সগুলো দেখো, এই চাকাতে রিয়াকশনাল ফোর্স হচ্ছে R1 আর এই চাকাতে রিয়াকশনাল ফোর্স হচ্ছে R2। এবার গাড়িটা আমি আর একবার স্পষ্ট করে আঁকি, কারণ এই ছবিটা এবার আমার দরকার হবে। আমি শুধু ফোর্সগুলো আঁকছি। এবার এটা গাড়িটা ছিল, এই চাকাতে রিয়াকশনাল ফোর্স আমি ধরেছিলাম R1 আর এই চাকাতে রিয়াকশনাল ফোর্স ধরেছিলাম R2। গাড়ি ঘুরছে এই দিকে। একটা জিনিস দেখো যে এই ইকুয়েশনটা থেকে আমি বুঝতে পারছি যে R2 কখনো 0 হতে পারে না, কারণ মধ্যেখানে প্লাস আছে, সব কটা পজিটিভ কোয়ান্টিটি। তাহলে R2 নট ইকুয়াল টু 0। কিন্তু কি হতে পারে, R1টা কিন্তু 0 হতে পারে। তুমি ভেলোসিটি বাড়ালে এই mg আর mv স্কোয়ার এইচ বাই RD যত ভেলোসিটি বাড়াবে তখন এই পার্টটা বাড়বে, বাড়তে বাড়তে একটা সময় কিন্তু R1 ইজ ইকাল টু 0 হয়ে যাবে। যেই R1 ইজ ইকাল টু 0 হয়ে যাবে সঙ্গে সঙ্গে এই গ্রাউন্ডের সঙ্গে এই চাকার রিয়াকশনাল ফোর্সটা 0 হয়ে গেল। তাহলে কি হবে, রিয়াকশনাল ফোর্স 0 হওয়া মানে কি, এই চাকাটা গ্রাউন্ডের সঙ্গে কন্ট্যাক্টে নেই। তাহলে R2 0 হবে না, মানে এই চাকা সবসময় মাটিতে লেগে আছে কিন্তু R1টা 0 হতে পারে। তাহলে এই চাকাটা মাটি থেকে ওপরে উঠে যাবে। তাহলে ছবিটা আমার এরকম হবে। এবং এই সিচুয়েশানে কি হলো, গাড়ি উল্টাতে শুরু করলো। তুমি খেয়াল করে দেখো, যখনই কোনো সার্কুলার পাথে টার্ন নেওয়ার সময় গাড়ি উল্টায় তখন সবসময় রাস্তার বাইরের দিকে উল্টায়। আমি যদি এইভাবে টার্ন নেওয়ার সময় গাড়ি উল্টে যায় তাহলে কিন্তু উল্টে রাস্তার মধ্যে পড়ে না, গাড়িটা উল্টে রাস্তার বাইরে পড়ে। এই যে বাইরের দিকে উল্টাচ্ছে, আমি টার্ন নিচ্ছি এরকম বাইরের দিকে উল্টাচ্ছে। তাহলে সেফ ভেলোসিটি আমার কত, জাস্ট যখন 0 হচ্ছে কি হলে তুমি বার করো এখান থেকে। দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে mg ইজ ইকাল টু mv স্কোয়ার এইচ বাই RD। mm ক্যান্সেল করো, তাহলে v ইজ ইকাল টু রুট আন্ডার GRD বাই এইচ। এইটা তুমি ম্যাক্সিমাম ভেলোসিটি নিতে পারো, বা আমি এর থেকে একটু কম রাখবো, কারণ এই ভেলোসিটি হলেই গাড়ি টার্ন করতে শুরু করবে। একটা জিনিস দেখো, যখন আমরা ওই ফর্মুলা 1 রেসিংগুলো দেখি তখন ওগুলো তো খুব হাই স্পিডে টার্ন নেয়, ওগুলো খুব হাই স্পিডে গাড়িগুলো মুভ করে, মোর দ্যান ফিউ 100 কিলোমিটার পার আওয়ার ওদের স্পিড হয়। তো সেই স্পিডে টার্ন নিচ্ছে, তাহলে অত হাই স্পিডে টার্ন নেব কিন্তু গাড়ি উল্টাবে না। তাহলে ভি এর ভ্যালুটা বাড়াতে গেলে আমাকে কি করতে হবে, ভি এর ভ্যালুটা তখনই বাড়বে যখন এইচ কম হবে আর আর বেশি, এই ডি বেশি হবে। এইচ যদি কম করো আর ডি যদি বেশি করো তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটির লিমিটটা তুমি বাড়াতে পারো। এইচ কম করা মানে কি, এইচ কি, সেন্টার অফ গ্র্যাভিটি মাটি থেকে যতটা ওপরে আছে, তাহলে এইচ কম হওয়া মানে সেন্টার অফ গ্র্যাভিটি নিচে আসবে। এইচ যত কম হবে ভি এর লিমিট তত বাড়বে। ডি বাড়াবো, ডি মানে কি, দুটো চাকার মধ্যে সেপারেশান, ক্যাপিটাল ডি। দুটো চাকার মধ্যে সেপারেশান তাহলে কি করতে হবে, বাড়াতে হবে। দুটো চাকার মধ্যে সেপারেশান যদি আমি বাড়িয়ে দিই তাহলেও কী হবে, আমার ভি মানে ম্যাক্সিমাম স্পিডের লিমিটটা বাড়বে। তাহলে সেই জন্য দেখবে যে ফর্মুলা 1 যে কারগুলো হয় সেগুলো দুটো চাকার মধ্যে গ্যাপ খুব বেশি হয় এবং ড্রাইভার প্রায় মাটিতে বসে বসে গাড়ি চালায়, মানে জি মাটির খুব নিচে হয়, সে কাছাকাছি হয়, এইচ খুব কম আর ডি খুব বেশি। সেই জন্য ওই গাড়িগুলো খুব হাই স্পিডে টার্ন করলেও উল্টে যায় না, কারণ ম্যাক্সিমাম ভেলোসিটির ভ্যালুটা আমি বাড়িয়ে দিয়েছি। কিভাবে বাড়িয়েছি, ডি বাড়িয়েছি, এইচ কমিয়েছি। যে কোনো স্পোর্টস কার যেগুলো হাই স্পিড কার সেগুলোতে তাই হয়, গাড়িগুলো নিচু হয় মানে হাইট কম হয় যাতে জি মাটির কাছাকাছি থাকে, আর সেপারেশন বিটুইন দ্য হুইলস বেশি হয় যাতে হাই স্পিডে টার্ন নিলেও এই ভি এর ভ্যালু বেশি আমি করে দিয়েছি। ভিটা তো ম্যাক্সিমাম ভেলোসিটি, যে ভেলোসিটিতে তুমি টার্ন নিতে পারো, এর ভ্যালু আমি বাড়িয়ে দিয়েছি যাতে হাই স্পিডে টার্ন নিলেও গাড়ি ওভারটার্ন না করে। তো এই ক্যালকুলেশানগুলো মনে রাখতে হবে, এর উপর নিউমেরিক্যাল আসবে। নিউমেরিক্যাল যখন আসবে এই থটগুলো ইমপ্লাই করে বা অ্যাপ্লাই করে তোমাকে নিউমেরিক্যাল করতে হবে।